করতে গেলে হয়তো সবার জন্য অনেক কষ্টকর হবে একা একা করলে, তার জন্য আমরা দল হিসাবে করি। আবার কারুর যদি বেশি লাগে সে নিজের বাড়িতেও তৈরি করতে পারবে, এটাই হচ্ছে কথা। আর প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমি বাজারে কত দাম পাই জৈব, আমার পাশে যে রাসায়নিক বিক্রি করছে আমরা, কিন্তু সেখানে এই দাদারা ডিআরএসসিতে স্বরূপ দ্বারা ওখানে একটা আমাদের ওখানে একটা বাজারে মার্কেট তৈরি করে দিয়েছে, যেখানে জৈব আলাদা থাকে রাসায়নিক আলাদা থাকে। মানে জৈব যারা চাষ করে জৈব সবজিটা নিয়ে আমরা আলাদা জায়গায় মানে মার্কেটে বসি, আর রাসায়নিক মার্কেটটা ওনারা পাশে বসে। হ্যাঁ, দরটা হচ্ছে আমরা জৈব মার্কেটে যদি 2 টাকা বেশি বলি, হঠাৎ যারা বোঝে যারা জানে তারা কিন্তু দর না জিজ্ঞাসা করেই কিনে নেবে, যা বলবে তা দিয়েই ওরা নিয়ে যাবে। আমরা যদি ওনার থেকে 20 টাকা মানে তিনি 15 টাকায় বিক্রি করছেন, আমরা 20 টাকায় বিক্রি করছি, সেখানে ওনারা কিনে নেন। এর থেকে আমরা কিন্তু একটু হলেও উপকৃত হই। ভবিষ্যতে পরিকল্পনা ওই যে 2 বিঘা জমিটা আছে, ওই জমির মধ্যে যদি আরো কিছু ভাবে নতুন কোনো চাষ করতে পারি এবং আরো আমার দ্বারা উপকৃত যদি আরো কাউকে পারি, কেউ যদি চাষ করে তাকেও আমি সাহায্য করতে পারবো এবং ভবিষ্যতে আমি ওই জায়গার মধ্যে যেন সফলভাবে দাঁড়িয়ে যেতে পারি, নিজের থেকে নিজের পায়ে দাঁড়াতে পারি, অন্যকে দাঁড়াতে পারি। টার্গেট তো আছে যে নিজের পায়ে দাঁড়া, মানে আমি ওই সবজিটা ওখান থেকে জায়গা আজ 2 বিঘা আছে, কাল ওই জায়গাতে চাষ করে আরো 2 বিঘা নেবো, নিয়ে চাষ করবো। আচ্ছা, আমাদের আর কতটা সময় আছে? না মানে আর 10-15 মিনিট। বেশ, আমি বরং দর্শকদের কাছে খুলে দিই, আপনাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে জমিতে যে চাষ করা হয় সেটা তো একটা মানে আমাদের একটা স্বীকৃত পদ্ধতি, হ্যাঁ, কিন্তু সেটা তো ফ্ল্যাট, মানে একটা মাত্র স্তর আমরা পাচ্ছি। কিন্তু এখনকার পৃথিবীতে অনেক জায়গাতেই কিন্তু মাচা মাচা করে করছে, তো বিভিন্ন রকমের ফসল হয় যেগুলো কিন্তু মাঝে মাঝে করে করা যায়, তাতে আপনি 1 বিঘে জমিতে কিন্তু আপনি 3 বিঘের জায়গা পাচ্ছেন। হ্যাঁ, এইটার ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে কিনা এটা জানতে চাইছি। আচ্ছা, হলুদের নিচে করলা লাগানো হয়েছিল, হ্যাঁ, মানে নিচে হলুদ দেওয়া হয়েছিল, তার উপরে করলা দেওয়া হয়েছিল। ও হ্যাঁ, সেটাই বলছি যে আপনারা এই পদ্ধতিটাকে কি বিভিন্ন জায়গাতে জনপ্রিয় করার চেষ্টা করছেন? আমাদের ওখানে হয়েছে 9 গ্রাম ব্লকটা পুরো হয়েছে, আর ওখানে 6টা পঞ্চায়েত মিলে কাজ করছি আমরা 25 জন দিদি। আর ওখানে হ্যাঁ ওরা সবাই করছে এবং 4000 জন দিদি মানে সদস্য আমাদের সঙ্গে কাজ করছে, চাষি দিদি। না সেটা না, উনি যেটা জিজ্ঞেস করছেন ধর এই যে হলুদ করলা, এরকম আর কি কি করা যায়, আর কি কি করা হচ্ছে? আমি বলছি নিচে হয়তো আমরা কচুটা লাগিয়েছি, তার উপরে একটুখানি উঁচু করে মাচা করে দিলাম, ওখানে ঝিঙে দেওয়া যাবে। হ্যাঁ, ঝিঙেটা হয়ে গেল। এবার তার পাশে আর একটা এমন একটা ধরো গাছ লাগাতে হবে উঁচু হয়, যেমন ঢেঁড়স গাছ, ওর পাশে পাশে যদি মালা দিয়ে দিই উনি আরেকটু উপরে উঠে যাবে, উঠেও করা যায়। মানে একটা জায়গায় 3টে মাছ, 2টো মাছ আর পরপর 3টে চাষ করা যাবে এক লাইনে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ওই এলাকাতে গরু মোষটা বেশি থাকে, তো আমাদের জমির চাষ হয়, চাষের সাইড দিয়ে লেবু গাছ লাগানো হয়। মানে চাষের সাথে সাথে লেবুটা হচ্ছে, হয়তো ভেতরে আলু টমেটো কিছু হচ্ছে বা লঙ্কা হচ্ছে, সাইডে আমাদের লেবু গাছও লাগানো থাকে। আমাদের দুটো হয়, একে আমার সবজিটা ভালো থাকে, সাথে সাথে লেবুটাও তৈরি হয়ে যাচ্ছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, জৈব পদ্ধতিতে কাজ করলে এটার যে খরচ সেটা কম হয়, কিন্তু অন্যদিকে যেহেতু এটা পরিশ্রম সাধ্য এবং সময় সাপেক্ষ উৎপাদন প্রক্রিয়াটা, ফলে সেখানে মজুরির একটা ব্যাপার থাকে। আমি বুঝতে চাইছি যে কোন দিকে পাল্লাটা ভারী, মানে আপনি যে খরচটা বাঁচাতে পারছেন এবং যে খরচটা আপনার শ্রমের
মূল্য হিসেবে যে বাড়তি খরচা এটার তুলনাটা কোনটা কম? যদি আপনার রাসায়নিক পদ্ধতিতে যে সার এবং কীটনাশক এবং জল সেচ এই খরচটা যদি বেশি হয়, তাহলে আমি জানতে চাইব ক্রেতা হিসেবে যে জৈব সারের দাম বেশি। এটা মনে হয় রিনাই সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ ওরা খুব ওরা একটা কোম্পানিও তৈরি করেছে এবং রেগুলার মার্কেটিং করে। আমাদের এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে উনি কিছু লাভ করছেন, যা লাভ তাতে 5 টাকা বেশি হলেও খুশি। আর আমাদের অন্নপূর্ণা তো বলছেন যে ওরা প্রধানত নিজেদের মধ্যেই কনজিউম করেন, অল্প কিছু বাইরে বিক্রি হয়। আর আমাদের জয়ন্তীও বলেছেন যে তিনি তাদের অল্প অল্প বিক্রি হচ্ছে, এখনো বিক্রিটা লাভজনক পর্যায়ে পৌঁছয়নি। সুতরাং রিনা, আচ্ছা স্যার যেটা বললেন, তো দিদিদের বলবেন, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের এলাকাতে যেহেতু গরু অনেক, আমরা কিন্তু ওডিএফ করেছি, মানে আমাদের মলটাকে আমরা সুরক্ষিত রাখি, কিন্তু গরুর যে মলমূত্র সেটাকে কিন্তু আমরা এখন অব্দি কাজে লাগাতে পারিনি। তো আমরা ডাইরেক্ট গোবরটা যখন মাঠে নিয়ে যাই, সেটার যে গুণগত মান, তার থেকে যদি সেটাকে আমরা সার হিসাবে নিয়ে যাই, তার গুণগত মানটা অনেকটাই বেড়ে যায়। আমরা সেই জিনিসটাকে মানে গোবর যেহেতু অনেক পরিমাণ আছে, গোবরটার সার তৈরি করে নিজের জমিতে ব্যবহার করব এবং সেই সার বিক্রি করে যে পয়সাটা আসবে সেটা আমরা ইনকাম করব। আর এখানে যে পরিশ্রমটা আমাদের বেশি হচ্ছে, পারিশ্রমিকটা যে বেশি হচ্ছে, সেই পারিশ্রমিকটা আমরা সারের মাধ্যম থেকে কিছুটা সাশ্রয় করার চেষ্টা করার একটা আলোচনা চলছে আমাদের। এখানে স্কেলের একটা ব্যাপার আছে। তোমরা তো অনেক বড় করে করছো রিনা, আপনারা বড় করে করছেন, আপনারা একটু বলুন। আমরা শুধু চাষটা করছি না, আমরা অনেক রকম যেন শাল পাতাও করছি, তার সাথে আমাদের বাদামও থাকছে, মানে ভ্যারাইটি রকম। একটাকে আমরা লক্ষ্য করিনি, তার জন্য আমাদের একটু লাভটা থাকে। ক্রেতা হিসেবে হ্যাঁ, যে জৈব সারের যদি প্রসার হয়, আমরা কি এমন একটা দিন ভাবতে পারি যেখানে জৈব সারের দামও রাসায়নিক সার ব্যবহার করার জিনিসের সাথে একটা সমতা থাকবে, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এটাকে রাখা যায়? সেটা হতে পারে। প্রশিক্ষণের প্রয়োজন আছে। ওটা আমরা কিছুটা প্রশিক্ষণ পেয়েছি, মানে জৈব সার বানানোর জন্য ভার্মি কম্পোস্ট পেয়েছি, ওটা PKVI থেকে। সেটা থেকে আমরা এখন কেঁচো ছেড়েছি, সারও উৎপাদন হচ্ছে, তার জন্য আমাদের সুবিধা হচ্ছে। এটার খানিকটা উত্তর আমি দিতে পারি, কারণ সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা আমি করেছি। এটার সমস্যাটা হচ্ছে যে মানে যখন মার্কেট করা হয় তখন কোয়ালিটি কন্ট্রোলের তো একটা ব্যাপার থাকে, কিন্তু জৈব সার বলে যে সারগুলো বিক্রি হয়, অনেক সময় চাষি সেগুলো দাম দিয়ে কিনে দেখছেন যে সেটা ঠিকঠাক সার নয়, তার মধ্যে মাটি মেশানো বা অন্য কিছু মেশানো। এইখানে আমাদের সরকারি তরফ থেকে কোয়ালিটি কন্ট্রোল মানে মান নিয়ন্ত্রণের একটা ভীষণ সমস্যা আছে। সেটা চাষের সমস্ত উপকরণে, সার, বীজ, কীটনাশক, এই তিনটেতে, যার জন্য আমাদের এখানে চাষিরা খুব মানে সামগ্রিকভাবে চাষিরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন। তারা চাষিরা যে কনজিউমার এটা আমরা ভুলে যাই, চাষিরা যে প্রডিউসার আমরা সেটাই মনে রাখি, কিন্তু কনজিউমার হিসেবে চাষির স্বার্থ রক্ষা করার দিকটা ভীষণভাবে উপেক্ষিত। এমনকি সরকারি ফার্মে তৈরি বীজ, ধান বীজ মানে লাগিয়েও চাষি বলেন 7 রকম গাছ গজিয়ে গেছে। মানে এটা, হ্যাঁ, এবং এটা জৈব ক্ষেত্রে এটা বিশেষভাবে, হয়তো আমি জানি না আপনারা কেউ এই বিষয়ে কোনো কমেন্ট করতে চান? মাইকের একটু কমতি হয়ে গেছে। আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি জৈব সারের কথাই যেটা আপনি বললেন এবং আপনি যেটা বললেন যে বাজার থেকে কেনা, দেখুন যারা জৈব চাষ করেন নিজেদের অভিজ্ঞতায় জানেন জৈব সার কিনে হয়, যার জৈব সার উৎপাদন করা যায় না, নেই। আমি সেই কথাটা আমাকে একটু বলতে দিন, নেই, কিন্তু হবে না। তার কারণ আমরা মনে করি অনেক সময় যে গরু না থাকলে বোধহয় আমি আর জৈব সার তৈরি করতে পারবো না। জৈব সার তৈরি করার আরো অনেক পদ্ধতি আছে এবং ভার্মি কম্পোস্ট একমাত্র পদ্ধতি নয়।
ভার্মি কম্পোস্ট মানেই আমি জৈব করে ফেললাম এমনটা নয়। সোজা সহজ কথা হচ্ছে যে যিনি দেখুন আমরা রবিতে আমরা যদি এখন ধান চাষ করে ধানের সাথে সর্ষে আমরা ব্রডকাস্টিং সবাই জানেন, আগে আমরা প্রথম বিশ্বাস করতাম না। তাতে কি হয়, তাতে হয় যে জাপ পোকা আসার আগেই আমাদের সর্ষে পেকে যায়। আমরা জাপ পোকার একটা সিজনালিটি আছে, ওর একটা সময় আসছে যখন ডিসেম্বর জানুয়ারি, আমি যদি ফেব্রুয়ারিতে সাধারণভাবে ফেব্রুয়ারিতে হারভেস্ট তুলবো সর্ষে, কিন্তু আমি যদি ধানের সাথে ইন্টারক্রপিং করে দিই, মানে পায়রা ক্রপ, ক্যাচ ক্রপ বলে আর কি, পায়রা ক্রপিং করে দিই, তাহলে আমি অনেক আগে তাহলে এই সর্ষে চাষ করব, আমার তেল হবে এবং খোল হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সূর্যমুখী, নিম আর অনেক আছে, এবং হ্যাঁ অবশ্যই, এবং আমরা জানি যে চাষ যে করছি আমরা অনেক উদ্বৃত্ত হচ্ছে, যেটা আমি যদি সার গাদা তৈরি করি, সোজা কথা কম্পোস্ট পিট, আমাকে সবসময় যে ভার্মি কম্পোস্ট করতে হবে তার কোনো মানে নেই। সার গাদা খুব ছোট্ট প্রযুক্তি। আমরা আগে কি করতাম, প্রচুর গরু, প্রচুর গোবর, খড়ের গোয়াল থেকে খড় নিয়ে আসছি, এসে এখন উন্মুক্ত জায়গায় ডিপ করে দিলাম, সার তৈরি হচ্ছে, বৃষ্টি হলো, অনেক সার আমার মাটির তলায় চলে গেল। আমরা কিংবা একটা চৌবাচ্চা করে ফেললাম, যে না তাহলে আপনি তলায় যাবে না, সিমেন্টের চৌবাচ্চা করে ফেললাম, করে আবার উপরটা খুলে রেখে দিলাম, বৃষ্টি হলো নি, একটা ডাস্টবিন জল জমে গেল। আপনি বলতে চাইছেন যে এটা করা যাবে না, তাই তো? মানে যাবে না নয়, কমার্শিয়ালি যদি আপনি কেনা, দেখুন এখন যদি আপনি বলেন জৈব সার যে বাজারে বিক্রি হয়, যেগুলো বাজারে বিক্রি হয় তার পরিমাণ খুবই কম, এবং যেগুলো বিক্রি হয় কেউ বিশ্বাস করে না, সোজা কথা একদম। তার কারণটা হচ্ছে যারা জৈব চাষ করে তারা বাজারে কিনে জৈব সার করে চাষ করা যাবে না, সহজ কথা। জৈব সারের দামও যথেষ্ট বেশি। ফলে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে যদি আপনাদের জৈব চাষ করে যেতে হয় তাহলে তার যা কিছু উপকরণ, বীজ আপনারা তৈরি করেন, সার আপনারা তৈরি করেন, কীটনাশকও আপনারা তৈরি করেন, তাই তো? কীটনাশকও আপনারা সবই আপনাদের হয় নিজে হাতে নইলে লেবার রেখে, কিন্তু যে মুহূর্তে আপনি লেবার রাখতে যাবেন আপনার খরচা পোষাবে না, তাই তো? এখানে একটা স্কেলের প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গে এখন কত 91 লক্ষ চাষি, আর 2 কোটি মেট্রিক টন ধানই উৎপাদন হয়, সর্ষে, সবজি, তিল, অন্যান্য বুঝতেই পারছেন আরো কত। সেই সঙ্গে মাছও কিন্তু চাষেরই একটা বিষয়, আমরা ভুলে যাচ্ছি। আমরা এই অজন্তার সঙ্গে নিউজের সঙ্গে আমি গিয়ে দেখেছি যে ভেড়িতে মাছ, সেই ভেড়িকে সবুজ করার জন্য, অর্থাৎ ভেড়ি মাছ যাতে রাসায়নিক খাবার না খায়, তাকে যেন জৈব উপায়ে তৈরি করা হয়, তার জন্য কি সাংঘাতিক পরিশ্রম করতে হচ্ছে। এবং তারপরেও কিন্তু অতি ক্ষুদ্র একটা অংশ এখনো অবধি জৈব মাছ চাষ করছে। অর্থাৎ ভাত আর মাছ বাঙালির প্রধান যে দুটো খাদ্য, তার মধ্যে আমরা তো চাই সেগুলো নিরাপদ হোক, জৈব হোক, এবং মেয়েরা চাষি হিসেবে এগিয়ে আসুক, তার স্বীকৃতি পাক। কিন্তু আজকের এই আলোচনায় যেমন আমরা অসাধারণ সম্ভাবনা দেখতে পারলাম, এই মেয়েরাই একেবারে প্রত্যেকে দেখুন নিজের পরিবারে সে কিন্তু পথিকৃৎ, নিজের গ্রামেও সে কিন্তু পথিকৃৎ। বস্তুত রাজ্যেই জৈব চাষে মেয়েরা পথিকৃৎ, তারাই তাদের কল্পনায়, তাদের শ্রমে, তাদের সামাজিক চেতনায় যে সবাই ভালো থাকবে, আমি সবার মুখে হাসি দেখবো, এই চিন্তার থেকে তারা এগিয়ে গিয়েছেন, তারা পথ দেখাচ্ছেন। কিন্তু তাদের যে কথাগুলো, সেখান থেকে কিন্তু চ্যালেঞ্জ গুলো বেরিয়ে আসছে। মেয়েদের পরিশ্রমের, মেয়েদের ক্ষমতার অবমূল্যায়ন না করে কি করে আমরা নিরাপদ এবং অ্যাফোর্ডেবল, আজকাল স্পেন্সারের মতো সমস্ত মলে একটা ব্রোকলি দেখালো, কত, দুটো ব্রোকলি 289 টাকা আমাকে সেদিন দেখিয়েছে। তো এইখান থেকে তার মানে জৈব হলে তোমার বড় লোক হতে হবে, সাধারণ মানুষও যাতে জৈব খেতে পারে।
সেটার জন্য আমরা কি করতে পারি? অর্থাৎ একদিকে তাদের পরিশ্রমের মর্যাদা, একদিকে সাধারণ মানুষের নিরাপদ খাওয়ার অধিকার, এই দুটোকে সুরক্ষিত রাখতে আমাদের কি করতে হবে? আসুন আজকে এই জৈবহাটি বাদবাকি যে আলোচনা হবে তার মধ্যে এই দুটো কথা যেন আমাদের ঘুরে ফিরে আসে, আমরা যেন উত্তর খুঁজি। আজকে যারা প্যানেলিস্ট প্রত্যেকে অসাধারণ বলেছেন, তাদের জীবন, তাদের কাজ সবই আমাদের কাছে দৃষ্টান্ত। আচ্ছা, আমাদের কি সময় আছে অজন্তা? আচ্ছা, হ্যাঁ ম্যাম, আমরা যেহেতু সুন্দরবনের বাসিন্দা, এবার আমরা তো জানি যে ক্লাইমেট চেঞ্জের জন্য প্রচুর পরিমাণে সাইক্লোন এবং বন্যা হচ্ছে। তো সেক্ষেত্রে যখন বন্যা হয় আমাদের সুন্দরবনের পুরো এলাকা কিন্তু নোনা জলের নিচে চলে যায়। তো তখন একটা কিন্তু আমাদের খাদ্য সংকট দেখা দেয়, যেহেতু চাষ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা প্রায় চাষিরাই কিন্তু রাসায়নিক সারটা ব্যবহার করে যাতে খুব তাড়াতাড়ি খাদ্য উৎপাদন করা যায় এবং খাদ্য সংকটটাকে মেটানোর জন্য। সেক্ষেত্রে আমরা জৈব চাষের ক্ষেত্রে কিভাবে জৈব চাষ প্রয়োগ করে, জৈব সার প্রয়োগ করে আমরা উৎপাদনটাকে খুব তাড়াতাড়ি এবং খুব সাস্টেনেবল একটা ফার্মারিং একটা করতে পারি, সেটা কিভাবে? কৃষি বিশেষজ্ঞ যারা আছেন, তুমি কিছু বলতে চাও গৌতম? হ্যাঁ, শ্রাবণী, যেটা আমরা বলি আর কি, যে নোনা হয়ে গেলে কি করে নোনা কাটানো যায়, এগুলো নানা উপায় আমরা অবলম্বন করি। সেটা জায়গা বিশেষেও বুঝতে হবে যে খুব নিচু জমি হয়ে গেলে তাহলে আমরা এমন কিছু চাষ করব না যাতে যেখানে বারবার নোনা ঢোকে, বা আমরা যেরকম করছি যে নোনা ধানে চলে যাচ্ছি সেই সব জমিতে, এমনি ধান আমরা যাবই না। এরকম নানা ধরনের সেই জায়গা বিশেষে আমরা উপায় নিরীক্ষণ করব। আমি যেটা বুঝেছি, এই গোটা যারা কৃষি নিয়ে কাজ করেন অনেকেই আছেন, পিএইচডি করেছেন মাঠে ময়দানে। এখানে যারা কৃষক তারা পিএইচডির ওপরে চলেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা। আমি অনেককেই চিনি যারা বসে আছেন। তো যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে আমাদের পরখ করে করে এগিয়ে যেতে হবে। একটা বিশেষ যেটা তুমি বলেছো যে ক্লাইমেট চেঞ্জ, এটা সত্যি একটা অজানা দিক। কখন কোথায় কিভাবে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এগুলোর সঙ্গে আমরা পরিচিত নই। এখন এটার সঙ্গে আমাদের খাপ খাইয়ে এগোতে হবে। এটা একটা চলা, একসঙ্গে চলা, চলতে ফিরতে আমরা এগুলো কথাগুলো বলে নিই। তো আজকে আমরা তুমি এটাকে এখানে শেষ করলে। আচ্ছা, আমরা অত্যন্ত ধন্যবাদ দেব আমাদের প্যানেলিস্ট মডারেটর সাথীদিকে, এবং আমরা একটা ছোট্ট বরণ করে নেবার অনুষ্ঠান আমাদের আগেই করা উচিত ছিল, সেটা একটু দেরি হয়ে গেল। তো সাথীদিকে বরণ করে নেবেন ঐন্দ্রিলা। অনেক ধন্যবাদ সাথীজি, আমাদের জৈব জিনিস খাওয়া দাওয়ার আমরা দিয়েছি। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে জয়ন্তী ঘোষ। জয়ন্তী, হ্যাঁ, জয়ন্তীকে দাও। জয়ন্তী ঘোষকে আমরা বরণ করে নিচ্ছি। তোমাদের এই প্রচেষ্টা তোমরা আরো এগিয়ে নিয়ে যাবে, আমরা একসঙ্গে পথ চলবো, এই অঙ্গীকার এখান থেকে আমরা করলাম। অন্নপূর্ণা পয়রা সাগর থেকে এসেছে। অন্নপূর্ণা চেষ্টা করছে, ওদের জায়গা বারে বারে নোনায় ভেঙে যায়, চেষ্টা করছে তার মধ্যেও খুব। এরপর রয়েছেন আমাদের সঙ্গে পূর্ণিমা মণ্ডল। কাজ চালিয়ে যান, সঙ্গে আছি আমরা সবাই, ঘর ভর্তি লোক, আমরা সবাই আপনার সঙ্গে আছি। এরপর হবে, যদি মেয়েরা মনে করে আমাদের সমাজে জৈব চাষ হবেই হবে। ঠিক এই অত্যন্ত একটা সম্ভাবনাময় উক্তি দিয়ে আমরা আজকের এই পর্যায়টা শেষ করলাম। অনেক ধন্যবাদ আপনাদের।